Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার জন্য ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। 20 মার্কসের প্রশ্ন আসবে। এছাড়াও ডাব্লিউবিপিএসআই কেপিএসআই পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষাতেও ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে ট্রান্সলেশনের প্রশ্ন থাকবে বাংলা থেকে ইংলিশ। তাই এই তিনটে পরীক্ষার জন্যই ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে এসেছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল পরীক্ষাতে সেই প্রশ্নগুলো সলভ করে ক্লাসেস করানো হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখেছো, বাড়িতে প্র্যাকটিস করছো, বারবার করে তোমরা প্র্যাকটিস করবে, রিভাইজ করবে, কারণ ট্রান্সলেশনটা ডেফিনেটলি দীর্ঘদিন প্র্যাকটিসের ফলেই তুমি আয়ত্ত করতে পারবে। যদি মনে করো যে একটা দুটো ট্রান্সলেশন তুমি দেখলে, বাড়িতে প্র্যাকটিস করলে এবং পরীক্ষাতে গিয়ে তুমি খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে, তাহলে সেটা ভুল ভাবনা। কারণ ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং, তোমাদের ডেসক্রিপটিভ পেপারে যে কটা টপিক আছে প্রত্যেকটা টপিক যদি ভালো করে তোমরা আয়ত্তে আনতে চাও, ভালো স্কোর করতে চাও পরীক্ষাতে, তাহলে ডেফিনেটলি অনেকটাই প্র্যাকটিস বাড়িতে করতে হবে। সেটা মাথায় রাখবে। তোমাদের পরীক্ষা আর বেশি দিন নেই। তোমাদের ডিসেম্বর মাসেই ক্লার্কশিপ পরীক্ষা হতে পারে এবং কেপিএসআই তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 30th ডিসেম্বর। সুতরাং এর মধ্যেই তোমাদের কিন্তু নিজেদেরকে সম্পূর্ণভাবে রেডি রাখতে হবে পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা যে প্যাসেজটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব সেটা ভালো করে পড়ব, বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এই কথা আজ বলার অপেক্ষা রাখে না যে সত্যজিতের প্রধান সৃষ্টির জগৎ চলচ্চিত্রের জগৎ। এখানে তার সিদ্ধি বিশ্বমানের এবং অবিস্মরণীয়। এমন একজন স্রষ্টা যখন সাহিত্য সৃষ্টিতেও শ্রেষ্ঠ হয়ে ওঠেন, তখন আমাদের বিস্ময়ের অন্ত থাকে না। আমরা শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করি সিনেমার সঙ্গে তিনি সাহিত্য ভাবনাতেও ব্যাপ্ত হয়েছিলেন, মগ্ন হয়েছিলেন অন্য এক দিগন্ত রচনায়। যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই প্রবাদ প্রতিম সত্যজিৎ রায় সম্পর্কে বলা হয়েছে, যিনি, যার কথা বললেই আমাদের প্রথমেই মনে পড়ে পথের পাঁচালী, অপু চরিত্র এবং আমাদের মনে পড়ে সিনেমা। সত্যজিৎ রায়ের নামের সঙ্গেই সিনেমা জড়িয়ে আছে, কিন্তু সিনেমার পাশাপাশিও তার প্রতিভার পরিচয় আমরা পেয়েছি তার লেখনীর মাধ্যমে। তার যে চরিত্র সৃষ্টি, অর্থাৎ বলতে পারো ফেলুদা চরিত্র, গোয়েন্দা চরিত্র, প্রফেসর শঙ্কু, ঠিক আছে, এরকম অবিস্মরণীয় যে চরিত্রগুলো সৃষ্টি করেছেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদের মনে এখনো বিরাজ করছেন। তাই একজন সফল চরিত্রদেরকে নিয়ে যিনি সিনেমা করছেন, বড় পর্দায় যাদেরকে দেখাচ্ছেন, তিনি চলচ্চিত্রের মাধ্যমে দেখাচ্ছেন তার চরিত্রগুলোকে, একই রকম ভাবে তিনি তার লেখার মধ্যে দিয়েও বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলছেন। তাই সত্যজিৎ রায় বললেই আমাদের যেমন সিনেমার কথা মনে পড়ে, তেমনি আমাদের কিন্তু তার সৃষ্টি বিভিন্ন সাহিত্য কর্মের কথাও মনে পড়ে। সেই বিষয়টাই এখানে বলা আছে যে তিনি কিভাবে সিনেমার পাশাপাশি সাহিত্য ভাবনাতেও ব্যাপ্ত হয়েছিলেন, মগ্ন হয়েছিলেন এক অন্য দিগন্ত রচনায়। এই প্যাসেজটা আমরা এবার ট্রান্সলেট করি। এ কথা আজ বলার অপেক্ষা রাখে না যে, মানে এই কথা বলার আর প্রয়োজন নেই। এই কথা বলার অপেক্ষা রাখে না মানে এটা না বললেও আমরা বুঝতে পারি। যেরকম সত্যজিৎ রায় মানেই সিনেমা, সিনেমা এবং সত্যজিৎ রায় একে অপরের পরিপূরক। তাই সত্যজিৎ রায়ের এই কথাটা না বললেও আমরা বুঝতে পারি সত্যজিৎ রায় মানেই সিনেমা। এটা আর বলে বোঝাতে হয় না। বিষয়টা বোঝাতে পারছি? সো এই কথা আজ বলার অপেক্ষা রাখে না যে, এটাকে যদি আমরা এইভাবে বলি, একটা সুন্দর ইডিয়ামস রয়েছে, ইডিয়াম যেটা হচ্ছে ইট গোজ উইদাউট সেইং। ইট গোজ উইদাউট সেইং অর্থাৎ
এটা বলার অপেক্ষা রাখে না, না বললেও আমরা বুঝতে পারি, ইট গোজ উইদাউট সেইং। কিংবা এটাকে আরো একটু সহজভাবে বোঝা যায়, ইট ইজ নিডলেস টু সে। ইট ইজ নিডলেস, প্রয়োজনহীন, টু সে, বা বলা যেতে পারে দেয়ার ইজ নো নিড টু সে। there is no need, সেখানে কোনো প্রয়োজন নেই এটা বলার, there is no need to say। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পার্টটুকু যে এই কথা বলার অপেক্ষা রাখে না, এটা আমরা কিন্তু সিম্পল প্রেজেন্টেই করছি, কারণ বর্তমানেই কথাগুলো বলা হচ্ছে। ইট গোজ উইদাউট সেইং, বলার অপেক্ষা রাখে না, বা ইট ইজ নিডলেস টু সে, বলার প্রয়োজন নেই, বা দের ইজ নো নিড টু সে দ্যাট, যে, দ্যাট সত্যজিতের প্রধান সৃষ্টির জগৎ চলচ্চিত্রের জগৎ। তাহলে বলছে যে প্রধান সৃষ্টির জগৎ অফ সত্যজিৎ, মানে সত্যজিতের প্রধান সৃষ্টির জগৎ, এটা পুরোটা একটা সাবজেক্ট। আমরা যখন সাবক্লজ করছি দ্যাট থেকে, তখন সাবজেক্ট হচ্ছে সত্যজিতের প্রধান সৃষ্টির জগৎ। তাহলে এই যে প্রধান জগৎ, দি প্রাইমারি বলতে পারো, প্রাইমারি বা মেইন বলতে পারো, বা প্রাইম বলতে পারো, ঠিক আছে, প্রাইম ওয়ার্ল্ড। তাহলে তোমরা প্রাইমারি বা মেইন বা প্রাইমের মধ্যে একটা শব্দ ব্যবহার করতে পারো, ওয়ার্ল্ড, প্রাইমারি ওয়ার্ল্ড বা মেইন ওয়ার্ল্ড বা প্রাইম ওয়ার্ল্ড। এখন ওয়ার্ল্ড অফ, যেটা বলছিস না, সৃষ্টির জগৎ, তাহলে ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি, ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি এটা বলতে পারো, কিংবা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বলা যেতে পারে, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তাহলে বলছে যে প্রধান সৃষ্টির জগৎ, দি প্রাইমারি বা মেইন বা প্রাইম ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, কার এটা? সত্যজিতের, অফ সত্যজিৎ, অফ সত্যজিৎ। এরপরে আমাদের সাবজেক্টটা হলো, তাই তো, এরপরে ভার্ব আসবে, হয় ইজ, চলচ্চিত্রের জগৎ, ইজ দি ওয়ার্ল্ড অফ সিনেমা, চলচ্চিত্রের জগৎ ইজ অফ ওয়ার্ল্ড, ইজ দি ওয়ার্ল্ড অফ সিনেমা। ওয়ার্ল্ডের বদলে আমরা এখানে ডোমেন বলতে পারি, তার কাজ করার যে ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র, ঠিক আছে, তার জগৎ। সো দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা বা দ্য ডোমেন অফ সিনেমা। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, টুডে ইট গোজ উইদাউট সেইং, বা ইট ইজ নিডলেস টু সে, বা দের ইজ নো নিড টু সে দ্যাট the primary বা main বা prime world of creativity বা creative world of Satyajit is the world কিংবা domain of cinema। এখানে তার সিদ্ধি বিশ্বমানের এবং অবিস্মরণীয়, এখানে তার সিদ্ধি বিশ্বমানের এবং অবিস্মরণীয়। দেখো এখানে মানে এই যে ক্ষেত্র, তাই তো, মানে ইন দিস ফিল্ড, এটা বলা যেতে পারে ইন দিস ফিল্ড বা ইন দিস এরিয়াও বলতে পারো, তার সিদ্ধি, এটা আমার সাবজেক্ট। সিদ্ধি মানে কোন কোন জিনিস তিনি সিদ্ধ করেছেন, মানে কোন কোন জিনিস অর্জন করেছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার সিদ্ধি মানে হচ্ছে হিজ অ্যাকমপ্লিশমেন্ট। অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে কি কি জিনিস সে জীবনে অর্জন করেছে, অ্যাকমপ্লিশমেন্ট। তাহলে সিদ্ধি হয়, ভার্ব হচ্ছে ইজ, হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ বিশ্বমানের, বিশ্বমান মানে ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস। দেখো ওয়ার্ল্ড ক্লাস মানে বিশ্বমান, কিন্তু বাংলাতে বলেছে বিশ্বমানের, একটা দেখো র আছে, পজেশন আছে একটা, তার মানে আমাকে বলতে হবে হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ অফ ওয়ার্ল্ড ক্লাস। এই যে বিশ্বমানের, তার জন্য একটা অফ আসছে, র, ঠিক আছে, র এর জন্য, বাংলায় র এর জন্য, পজিশন বোঝানোর জন্য, ঠিক আছে। সো হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ অফ ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বমানের, অ্যান্ড অবিস্মরণীয়। অবিস্মরণীয়টা একটা আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ, তাই তো, অ্যাডজেক্টিভ, আনফরগেটেবল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে
যখন তুমি এখানে অফ বলেছো তারপরে নাউন ফ্রেজ বসাতে হবে, অফটা প্রেপোজিশন তারপর নাউন বসে। কিন্তু এখানে যখন তুমি আনফরগেটেবল বলবে সেটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ যদি তুমি বলবে সেক্ষেত্রে তুমি যদি একটা সামনে ভার্ব নিয়ে চলে আসো তাহলে অ্যাডজেক্টিভটা বলতে সুবিধা হবে। সুতরাং আমরা এখানে আরেকটা ভার্ব ব্যবহার করব ইজ, আর একবার ব্যবহার করব। কারণ এখানে অফ চলে এসেছিল বলে, প্রেপোজিশন চলে এসেছিল বলে তারপরে তোমাকে নাউন ফ্রেজ ব্যবহার করতে হয়েছে। কিন্তু এখানে আনফরগেটেবলটা অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করতে গেলে একটু ঝামেলা করতে হবে। মানে আমরা বলতে পারি যে আনফরগেটেবল নেচার, ইজ অফ আনফরগেটেবল নেচার, অবিস্মরণীয় তার ধরন, তেমনটা না বলে আমরা একটা ভার্ব নিয়ে আসলাম ইজ, অর্থাৎ হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ সাবজেক্ট টু হিজ অ্যাকমপ্লিশমেন্ট, তারপরে ইজ আসলো, তার তার সিদ্ধি হয় অবিস্মরণীয়। এবার আমি এখানে অ্যাডজেক্টিভটা লিখতে পারবো, সেটা হচ্ছে আনফরগেটেবল। আনফরগেটেবল বা আমরা এখানে রিমার্কেবলও বলতে পারি। রিমার্কেবল অবিস্মরণীয়, যেটা কখনো ভোলা যাবে না, রিমার্কেবল। তাহলে বলা যায় ইন দিস ফিল্ড বা এরিয়া, এখানে তার সিদ্ধি হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ অফ ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বমানের, এবং ইজ আনফরগেটেবল হয় অবিস্মরণীয় বা রিমার্কেবল। বা আমরা এখানে এভাবেও করতে পারি যে হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ, এটার পরে আমরা এখানেও চলে আসতে পারি, এভাবে বলতে পারি রিমার্কেবলি, এটাকে আমরা অ্যাডভার্ব করে দিচ্ছি, রিমার্কেবলি ওয়ার্ল্ড ক্লাস, মানে অবিস্মরণীয়ভাবে বিশ্বমানের, রিমার্কেবলি ওয়ার্ল্ড ক্লাস এটাও বলা যেতে পারে। তাহলে কি হচ্ছে, হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ রিমার্কেবলি ওয়ার্ল্ড ক্লাস। ঠিক আছে, তাহলে ইন দিস ফিল্ড বা এরিয়া হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ অফ ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড ইজ আনফরগেটেবল বা রিমার্কেবল, কিংবা ইন দিস ফিল্ড বা এরিয়া হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইজ রিমার্কেবলি ওয়ার্ল্ড ক্লাস। এর পরের সেন্টেন্স, এমন একজন স্রষ্টা যখন সাহিত্য সৃষ্টিতেও শ্রেষ্ঠ হয়ে ওঠেন তখন আমাদের বিস্ময়ের অন্ত থাকে না। আমরা যে সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে নিই, যে আমাদের বিস্ময়ের অন্ত থাকে না যখন এমন একজন স্রষ্টা সাহিত্য সৃষ্টিতেও শ্রেষ্ঠ হয়ে ওঠেন। তাহলে আমাদের বিস্ময়ের অন্ত থাকে না, এখানে আমরা দুরকম ফ্রেজ ব্যবহার করতে পারি। যে যেটা প্রথমে সোজা সেটা বলছি, যে আওয়ার ওয়ান্ডার বা অ্যামেজমেন্ট ইজ, যেহেতু অন্ত থাকে না মানে অন্তহীন, সো লিমিটলেস বলা যেতে পারে, কিংবা আমরা বলতে পারি যে বাউন্ডলেস, তার কোনো সীমা পরিসীমা নেই। তাহলে আওয়ার ওয়ান্ডার বা অ্যামেজমেন্ট ইজ লিমিটলেস কিংবা বাউন্ডলেস বলতে পারো, এটা একরকম বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে যে উই আর, উই আর একটা ফ্রেজ ব্যবহার করছি, বিসাইড ourselves with wonder, we are beside ourselves with wonder। অর্থাৎ এই যে ফ্রেজটা ব্যবহার করলাম beside oneself, beside oneself, এই ফ্রেজটার অর্থ হচ্ছে যখন কোনো আবেগ মানুষ প্রচন্ড কন্ট্রোল হারিয়ে ফেলে, অর্থাৎ কোনো আনন্দে বা কোনো দুঃখে যখন কোনো কন্ট্রোল থাকে না, মাত্রাতিরিক্ত হয়, তখনই কিন্তু আমরা এরকম ভাবে কথাটা বলতে পারি যে উই আর বিসাইড আওয়ারসেলস, উই আর বিসাইড আওয়ারসেলস, অর্থাৎ আমাদের আনন্দের সীমা পরিসীমা নেই, আমাদের ইমোশনের সীমা পরিসীমা নেই। কোন ইমোশন? উইথ ওয়ান্ডার, অর্থাৎ আনন্দের, বিস্ময়ের। ঠিক আছে, সো উই আর বিসাইড আওয়ারসেলস উইথ ওয়ান্ডার। কিংবা আমরা বলতে পারি আওয়ার ওয়ান্ডার বা অ্যামেজমেন্ট, our wonder বা amazement knows no bounds, knows no bounds, এই কথাটার অর্থ হচ্ছে যার আনন্দের সীমা পরিসীমা নেই। ঠিক আছে, এখানে কিন্তু বিস্ময়, বিস্ময়ের অন্ত থাকে না, বিস্ময়টা অফুরন্ত, লিমিটলেস। তাহলে প্রথম যে পার্টটুকু আমাদের বিস্ময়ের অন্ত থাকে না, সেটাকে আমরা তিন রকম ভাবে করছি, our wonder কিংবা amazement is limitless বা boundless, we are beside ourselves with wonder, কিংবা our wonder বা amazement
নোজ নো বাউন্ডস। কখন? ওয়েন। তাহলে এইখানে তিনটে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। এরপরে আমরা সাবক্লজ তৈরি করছি যখন, ওয়েন। যখন কি হয়? এমন একজন স্রষ্টা, তাহলে এমন একজন স্রষ্টা, such a creator, কিংবা তার মতন এমন একজন স্রষ্টা, ব্যাপারটা তো তাই। সো a creator like him, আমরা এটা গোটাটাকে একটা সাবজেক্ট করতে পারি, যে কোনো একটা। such a creator বা creator like him, ঠিক আছে। তিনি কি করেন? অলসো মানে সাহিত্য সৃষ্টিতেও শ্রেষ্ঠ হন। তাহলে অলসো বিকামস, তাই তো, শ্রেষ্ঠ হয়, অলসো বিকামস, শ্রেষ্ঠ, দি গ্রেটেস্ট, অলসো বিকামস দি গ্রেটেস্ট, ঠিক আছে, এটা বলতে পারো। কিংবা আমরা বলতে পারি অলসো এক্সেলস, মানে ছাপিয়ে যায়, উৎকর্ষতায় উপনীত হয়, এক্সেলস। কিংবা বলতে পারি রিচেস, উপস্থিত হয় জেনিথ, অর্থাৎ একদম সর্বোচ্চ শিখরে পৌঁছায়, মানে শ্রেষ্ঠ হয়। তাহলে when such a creator বা creator like him also becomes the greatest, সব থেকে শ্রেষ্ঠ হয়, বা এক্সেলস করে, উৎকর্ষতা লাভ করে, বা রিচেস জেনিথ, বা সাফল্যের শিখরে ওঠেন, সর্বোচ্চ শিখরে ওঠেন। কখন? সাহিত্য সৃষ্টিতেও। তাহলে ইন দি, তাহলে becomes the greatest in the, excels in the, reaches zenith in the বলছে সাহিত্য সৃষ্টি, তার মানে ক্রিয়েশন অফ লিটারেচার, ক্রিয়েশন অফ লিটারেচার, কিংবা বলা যায় লিটারারি, ক্রিয়েশন, লিটারারি ক্রিয়েশন। তাহলে দেখো আমরা এই যে সাহিত্য সৃষ্টি, এইটাকে বলছি ক্রিয়েশন অফ লিটারেচার বা লিটারারি ক্রিয়েশন। যেগুলো আমি আন্ডারলাইন করছি ব্লুতে, সেইগুলোর মধ্যে অপশনস থাকছে, সেগুলো তোমরা যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে বলছে যে আওয়ার ওয়ান্ডার কিংবা অ্যামেজমেন্ট ইজ লিমিটলেস বা বাউন্ডলেস, কিংবা উই আর বিসাইড আওয়ারসেলস উইথ ওয়ান্ডার, কিংবা আওয়ার ওয়ান্ডার বা অ্যামেজমেন্ট নোজ নো বাউন্ডস when such a creator কিংবা a creator like him also becomes the greatest, কিংবা also excels, কিংবা also reaches zenith in the creation of literature, কিংবা in the literary creation। পরবর্তী সেন্টেন্স, আমরা শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করি, আমরা শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করি, আমরা প্রথমে এই পার্টটুকু ট্রান্সলেট করব। আমরা লক্ষ্য করি, উই অবজার্ভ, কিংবা নোটিস করতে পারি, লক্ষ্য করি, উই নোটিস, কিংবা উই পারসিভও করতে পারি, আমরা বুঝতে পারি, উই পারসিভ, ঠিক আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব, উই অবজার্ভ বা উই নোটিস বা উই পারসিভ। বলছে শ্রদ্ধার সঙ্গে, তাহলে উইথ, শ্রদ্ধার সঙ্গে, উইথ রেসপেক্ট, শ্রদ্ধা হচ্ছে রেসপেক্ট লিখতে পারো, কিংবা অ্যাডোরেশন করতে পারো, অ্যাডোরেশন, কিংবা ভেনারেশন করতে পারো, শ্রদ্ধা, ভেনারেশন, ঠিক আছে। তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো, যে উইথ রেসপেক্ট বা উইথ অ্যাডোরেশন বা উইথ ভেনারেশন। তাহলে আমরা শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করি, দ্যাট, যে, কি লক্ষ্য করি? সিনেমার সঙ্গে তিনি সাহিত্য ভাবনাতেও ব্যাপ্ত হয়েছিলেন। তাহলে তিনি ব্যাপ্ত হয়েছিলেন সিনেমার সাথে, সাহিত্য ভাবনাতেও তিনি ব্যাপ্ত হয়েছিলেন, তার মানে হি অ্যাবজর্বড। দেখো ব্যাপ্ত হয়েছিলেন মানে দুরকম মিনিং হয়, একটা হচ্ছে নিজেকে তিনি সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন, প্রসারিত করেছিলেন, আবার নিজেকে তিনি কিন্তু নিমগ্ন করেছিলেন, সেটাও হচ্ছে নিজেকে তিনি তার মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, সেই কাজের মধ্যে, সেই সাহিত্য ভাবনার মধ্যে। তাহলে হি অ্যাবজর্বড, কিংবা হি এনগ্রোসড করতে পারো, এনগ্রোসড, কিংবা ইমার্সড, কিংবা
আমরা স্টিপড কথাটা বলতে পারি, স্টিপড, হি স্টিপড হিমসেলফ, হিমসেলফ। তাহলে হি অ্যাবজর্বড হিমসেলফ বা এনগ্রসড হিমসেলফ বা ইমার্সড হিমসেলফ বা স্টিপড হিমসেলফ, নিজেকে নিমগ্ন করেছিলেন সাহিত্য ভাবনাতেও। তাহলে ইন দি থিঙ্কিং অফ লিটারেচার, ইন দি থিঙ্কিং অফ লিটারেচার, ইন দি থিঙ্কিং অফ লিটারেচার বলছে সিনেমার সঙ্গে। তাহলে অ্যালং উইথ সিনেমা, অ্যালং উইথ সিনেমা। তাহলে হি অ্যাবজর্বড বা এনগ্রসড বা ইমার্সড বা স্টিপড হিমসেলফ ইন দি থিঙ্কিং অফ, সাহিত্য ভাবনাতেও, ইন দি থিঙ্কিং অফ লিটারেচার অ্যালং উইথ সিনেমা। এটা আমরা একরকম ভাবে করতে পারি। আবার আমরা এরকমও করতে পারি যে দ্যাট এর পর থেকে আমরা চেঞ্জ করতে পারি। দ্যাট এর পর থেকে কিরকম করতে পারি, যে দ্যাট এর পর থেকে লিখতে পারি হি ইজ পারভেসিভ, মানে সর্বত্র বিরাজমান বা সব জায়গায় যে ছড়িয়ে আছে, হিজ পারভেসিভ প্রেজেন্স, অর্থাৎ সর্বত্র বিরাজমান যে উপস্থিতি, হিজ পারভেসিভ প্রেজেন্স ছড়িয়ে আছে। তাহলে স্প্রেডস, স্প্রেডস ওভার, ছড়িয়ে আছে কিসের উপরে, স্প্রেডস ওভার কিসের উপরে, সাহিত্য ভাবনাতেও, লিটারারি, লিটারারি থিঙ্কিং, লিটারারি থিঙ্কিং। এবং বলছে সিনেমার সঙ্গে, লিটারারি থিঙ্কিং অ্যালং উইথ সিনেমা, অ্যালং উইথ সিনেমা। তাহলে কি হচ্ছে, আমরা বলছি যে দ্যাট এর পর থেকে লক্ষ্য করি যে দ্যাট হিজ পারভেসিভ প্রেজেন্স, সর্বত্র বিরাজমান তার উপস্থিতি, স্প্রেডস ওভার ছড়িয়ে আছে, ব্যাপ্ত হয়ে আছে কিসের উপরে, ওভার লিটারারি থিঙ্কিং সাহিত্য ভাবনাতেও, অ্যালং উইথ সিনেমা, অ্যালং উইথ সিনেমা। আচ্ছা এখানে একটা অলসো আসবে, যেহেতু ও আছে একটা, অলসো স্প্রেডস ওভার লিটারারি থিঙ্কিং অ্যালং উইথ সিনেমা, এরকম ভাবে লিখতে পারি। আবার আমরা এরকম ভাবেও লিখতে পারি যে উই পারসিভ, উই পারসিভ, উই পারসিভ, আমরা এটা অনুভব করি, উই পারসিভ তার হিজ ওমনি প্রেজেন্স, তার সর্বত্র বিরাজমান যে ব্যাপারটা, ওমনি প্রেজেন্স, ওমনি মানে অল, প্রেজেন্স মানে সর্বত্র বিরাজমান। তাহলে উই পারসিভ হিজ ওমনি প্রেজেন্স, তিনি যে সর্বত্র বিরাজমান করে সেটা আমরা বুঝতে পারি ইন লিটারারি থিঙ্কিং, ইন লিটারারি থিঙ্কিং অ্যালং উইথ সিনেমা, অ্যালং উইথ সিনেমা, সিনেমার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য ভাবনাতেও ব্যাপ্ত হয়ে আছেন। এবং পরে যে অংশটা আছে দেখো, মগ্ন হয়েছিলেন অন্য এক দিগন্ত রচনায়, এই যে মগ্ন হওয়া, সেটা তো অনেকটা একই রকম, ব্যপ্ত হলেন যেটা আমরা বলছি, মগ্ন হলে হি অ্যাবজর্বড, এনগ্রসড, ইমার্সড, এগুলো সবই কিন্তু মগ্ন হওয়া বোঝায়। তাহলে এই পার্টটাকেও আমরা যদি একসাথে করে দিই, কারণ এখানে ভার্বগুলো আমরা লিখেছি অলরেডি, অ্যাবজর্ব বা এনগ্রসড এগুলো লিখেছি, তাহলে আমরা এখানে যদি এইগুলো সবটা লেখার পরে অ্যান্ড লিখে পরের পার্টটুকু যুক্ত করে দিই, তাহলেও কিন্তু ভালো হবে, কারণ আমরা ভার্বগুলো লিখেছি অলরেডি। তাহলে হি অ্যাবজর্বড হিমসেলফ যেটুকু আছে, ঠিক আছে, এইটাকে লিখেছি আমরা, সুতরাং আমরা এখানে এটাকে কাজে লাগাচ্ছি, অ্যান্ড এর পরেও তাই বোঝাচ্ছে। তাহলে তারপরের অংশটুকু লিখবো যে হি অ্যাবজর্ব বা এনগ্রোজ বা ইমার্সড বা স্টিপড হিমসেলফ ইন দি থিঙ্কিং অফ লিটারেচার অ্যালং উইথ সিনেমা, এটার পরে অ্যান্ড লিখবো। অ্যান্ড লেখার পরে আমরা কি করব, আর কিসে ছিলেন, অন্য এক দিগন্ত রচনায়। তাহলে অ্যান্ড ইন দি ক্রিয়েশন, মানে হি ওয়াজ বিজি, হি অ্যাবজর্বড হিমসেলফ ইন দি ক্রিয়েশন, কথাটা হচ্ছে ইন দি ক্রিয়েশন অফ, বলছে অন্য এক দিগন্ত রচনা, ইন দি ক্রিয়েশন অফ রচনা, ইন দি ক্রিয়েশন অফ অন্য দিগন্ত, তাহলে অ্যানাদার, অ্যানাদার হরাইজন, অন্য দিগন্ত, অ্যানাদার হরাইজন। কিংবা বলা যেতে পারে যে অ্যানাদার, অ্যানাদার এরা অফ রাইটিং, অন্য একটা লেখার দুনিয়া, লেখার যুগ সৃষ্টি হলো, অ্যানাদার এরা অফ রাইটিং, অন্য একটা লেখার যুগ শুরু হলো। সো দেখো আমরা দুটো অংশকে একসাথে যুক্ত করেছি, দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করেছি, যেহেতু সাবজেক্ট ভার্বটা একই থাকছে, যে হি অ্যাবজর্বড বা এনগ্রসড
বা ইমার্সড হিমসেলফ, এখানে লিখছি ইন দি থিঙ্কিং অফ লিটারেচার অ্যালং উইথ সিনেমা, এটার পরে আমরা চলে আসছি এখানে অ্যান্ড ইন দি ক্রিয়েশন অফ অ্যানাদার হরাইজন বা ইন দি ক্রিয়েশন অফ অ্যানাদার এরা অফ রাইটিং। ঠিক আছে, ইন দি ক্রিয়েশন অফ অ্যানাদার এরা অফ রাইটিং, লেখার অন্য একটা জগৎ। দেখো অন্য এক দিগন্ত মানে কি, লেখার একটা জগৎ খুলে যাচ্ছে। ঠিক আছে, কারণ সত্যজিৎ রায় এতদিন সিনেমাতে তিনি পাকাপোক্ত ছিলেন, এবার সাহিত্যে হাত দিচ্ছেন, তাই অন্য এক দিগন্ত মানে তার নতুন নতুন সাহিত্য রচনার কথা বলা হচ্ছে, তার রাইটিং এর কথা বলা হচ্ছে। সো ইন দি ক্রিয়েশন অফ অ্যানাদার হরাইজন বা অ্যানাদার এরা অফ রাইটিং, লেখার একটা অন্য যুগ সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে। আশা করি সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে তোমাদের আনসার আমাকে অবশ্যই কমেন্ট লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।